আসসালামু আলাইকুম। অ্যাপ্লাইড ম্যাথের 23 নম্বর ক্লাসটাতে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখছিলাম। ল্যাপ্লাস ট্রান্সফর্মের আজকে 8 নম্বর টিউটোরিয়াল এবং এই ক্লাসে আমরা দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। তাহলে ফার্স্ট আমাদের যে ম্যাথটা সেটা হচ্ছে যে দেখাও যে এল ইনভার্স, অর্থাৎ এল বলতে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বুঝি, আর এল ইনভার্স হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, বিপরীত ল্যাপ্লাস রূপান্তর। এইটা বের করতে বলছে যে সেকেন্ড ব্র্যাকেট 4 ডিভাইড বাই 4ac স্কয়ার প্লাস 16, এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে হাফ 1/2 sin 2t, এটা দেখাতে বলছে। কিংবা এখন যদি এই ডান দিকের এই পোর্শনটা যদি না থাকে তাহলে আমাদের ডাইরেক্ট বলবে যে এল ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট 4 ডিভাইড বাই 4ac স্কয়ার প্লাস 16, এটার ইভালুয়েট করতে বলবে, অর্থাৎ মান নির্ণয় করতে বলবে। এখন আমরা যেহেতু দেখাতে বলছি আমরা দেখাবো। ওকে, একই জিনিস ভাই। এখন এটা সলভ করব। সলিউশন আমাদের গিভেন ফাংশনটা এটা, কিংবা লেফট সাইড লিখতে পারি। লেফট সাইড, এখানে লেফট সাইডটা দেওয়া আছে এল ইনভার্স, অর্থাৎ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 4 ডিভাইডেড বাই 4ac স্কয়ার প্লাস 16। এখন আমরা এটা নিয়ে একটু ক্যালকুলেট করব। তাহলে এল ইনভার্স জায়গায় থাকলো, আর 4 এ 4টা থাকলো, এবং নিচে যদি 4 কমন নেই তো কি হবে ভাই? মানে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে সূত্রগুলো মুখস্থ করছিলাম ভাই, বা গত টিউটোরিয়ালে যেগুলো দেখেছিলাম, সেগুলো কিন্তু এইটুকুর জন্য ফেলানো যাচ্ছে না। তাহলে ওই সূত্র ফেলতে পারবো তখনই যদি এই নিচে এই এস এর পাশে 4টা না থাকে। তাহলে আপনাকে যদি দেখায় যে প্রিভিয়াস ক্লাসের ওই সূত্রগুলো, এই যে দেখেন, এই যে সূত্রগুলো প্রিভিয়াস ডান পাশের গুলো হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র। তাহলে এখানে দেখেন সূত্রগুলোর এই যে এস এর কোফিসিয়েন্ট ফ্রি, এটা এস এর পাশে কোনো কোফিসিয়েন্ট বা সহগ নাই, এই এস এর পাশে কোনো সহগ নাই। যতগুলো এস রয়েছে এস কোনটার পাশেই কিন্তু সহগ নাই। তার জন্য এই ম্যাথটাতে যেহেতু সহগ আছে এই পাশে এই 4, তাহলে 4টাকে আউট করতে হবে। তাহলে এই নিচ থেকে যদি 4 কমন নেই তাহলে উপরের 4 আর নিচের 4 ভ্যানিশে যাবে। দেন কিন্তু আমাদের ওই মুখস্থ করা সূত্রগুলো বা জানা সূত্রগুলোর মতো হয়ে যাবে, দেন আমরা সূত্র ফেলে দিতে পারবো। এই তো হলো কাহিনী। তাহলে আমরা সেটাই করি। তাহলে নিচে যদি 4 কমন নিই তাহলে আমাদের কি হবে? 4ac স্কয়ার প্লাস, কমন না বলতে কি বোঝায় ভাই? ভাগ করা। তাহলে 16কে 4 দ্বারা ডিভাইড করলে তো 4ই হয়, গুণগুলো একই জিনিস আবার হবে। এই যে এখন উপরের 4 নিচের 4 ভ্যানিশ, এইটা আর এইটা কি নাই। তাহলে আমাদের কি পড়ে থাকলো? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ডিভাইডেড বাই ac স্কয়ার প্লাস, এই যে 4 ফার্স্ট লিখি আর এক লাইন করবো সুন্দর করে। এখন এখন আমরা কি সূত্র জানতাম ভাই? দেখেন তো একটু রিকল করি। আমরা ফার্স্ট ল্যাপ্লাস ট্রান্সফর্ম সূত্র লিখি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন at, এটার আমরা সূত্র জানতাম a ডিভাইডেড বাই ac স্কয়ার প্লাস a স্কয়ার, আর এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম তো কত হবে? ইনভার্স, অর্থাৎ এই এলটাকে এই পাশে দিয়ে দিলাম, তবে তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়, তাই না? তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ a ডিভাইডেড বাই ac স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়ালস টু কত? সাইন 80, সাইন 80। আর আমরা কি বলছিলাম ভাই? এই যে a যেহেতু কি কনস্ট্যান্ট, তাহলে এটা এই নিচে চলে যাবে। তাহলে এখানে আর থাকবে না উপরে, এখানে আর অন এ থাকবে না, এখানে অন থাকলো, আর এইটাকে এই নিচে দিয়ে দিলাম, এই যে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এইটুকুর, এই পোর্শনটুকুর। দেখেন তো এই সেম জিনিস কিন্তু এখানে আছে। একটু যদি আমরা সাজাই তাহলে এটাকে আমরা লিখতে পারি এল ইনভার্স, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 বাই ac স্কয়ার প্লাস 2 স্কয়ার। এখন দেখেন তো এইটুক, এখান থেকে শুরু করে এইটুক, আর এই যে সূত্র সেম জিনিস না? তাহলে আমরা ডান দিকে কি লিখতে পারবো? সাইন 80 ডিভাইড বাই a। তাহলে সেটাই করব, ইকুয়ালস টু সাইন, এখানে a বলতে কত? এই যে 2 স্কয়ার না? দেখেন তো এখানে a রয়েছে আর এখানে 2, তাহলে a বলতে 2 স্কয়ার। এখন তাহলে সাইন 80, তাহলে 2t ডিভাইড বাই a বলতে এই যে 2, এই a2, তাহলে 2 দ্বারা ডিভাইড করে ফেললাম। তো এটাকে একটু সুন্দর করে যদি লিখি তেমন হবে হাফ সাইন 2t। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, এই যে এটা। তাহলে এটা সমান কি লিখতে পারবো? এটা সমান হচ্ছে রাইট সাইড, আমাদের দেখাতে বলছে শুট হয়ে গেল। খুবই সহজ জিনিস ভাই, জাস্ট সূত্রগুলো আমরা রাখলেই হইলো। আর আমরা সূত্র
মুখস্থ রাখার জন্য যেটা করবো সেটা হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা মুখস্থ রাখলেই ইনভার্সেরটাও এমনিতে বের হয়ে যাবে। বাট ম্যাথটা দেখেই ফিল করতে হবে। আপনি যখন সাইন এটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম মুখস্থ রাখবেন তখন আপনি এই প্রশ্নটা দেখেই বুঝে যাবেন যে এটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই যেটা দেন আপনি বলতে পারবেন। বাট এটা কিন্তু মনে রাখাই লাগবে, তাহলে এটা আপনি পারবেন, তাছাড়া কিন্তু হবে না। এখন পরের ম্যাথটা করার জন্য আমাদের কিছু বেসিক নিয়ে আলোচনা করাই লাগবে ভাই। এখন এগুলো হয়তো অনেকে জানেন, বাট যারা জানেন না তাদের জন্য বলছি, আর যারা জানেন তাদের একবার কি হবে, রিভিউ হবে। এই তো হলো কাহিনী। এই ছোট গল্পের পড়া এগুলো এসএসসি হায়ার ম্যাথের পড়া বলতে পারেন। 2 নম্বর চ্যাপ্টারে ছিল আংশিক ভগ্নাংশ, পার্সিয়াল ফ্র্যাকশন এগুলো। তাহলে আংশিক ভগ্নাংশ জিনিসটা কি? যদি কোনো ভগ্নাংশকে একাধিক অংশের যোগফল রূপে প্রকাশ করা যায় তবে শেষোক্ত ভগ্নাংশগুলোকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। এই পুরো ডেফিনেশন মাথার উপরে যেতে পারে ভাই, এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। এখন ধরেন কোন একটা ভগ্নাংশ আমি লিখলাম এমন করে 5x divided by 3 plus 2x divided by 5, দুটো ফ্র্যাকশন আছে, দুটো ভগ্নাংশ। এখন এটাকে যদি আমরা একটু সলভ করি, লসাগু করি, কি হবে? 15 হবে না? 15। আর এটা করলে কি হবে? এখানে 3 5 15, 5 5 25, 25x প্লাস 3 2 6x ইকুয়ালস টু কত? 25 আর 6 31টা x ডিভাইডেড কত? 15। এখন আপনি বলেন তো এই জিনিসটা আর এই যে এটা এই সেম জিনিসই মিন করে না? এটা একই জিনিস, তাই না? এইটাকে আমি এমন করে তৈরি করতে পারলাম। এখন দেখেন তো এইটা থেকে কি এটাতে তৈরি করা যায় না? তাহলে আমি বলতে পারি না যদি কোনো ভগ্নাংশকে, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকে আমরা দুইটা ভগ্নাংশ রূপে প্রকাশ করলাম। যে যদি কোনো ভগ্নাংশকে একাধিক অংশের যোগফল রূপে প্রকাশ করা যায় তাহলে এই বড় ভগ্নাংশটাকে আমরা দুইটা পার্টে ভাগ করলাম, দুইটা ছোট ছোট পার্টে ভাগ করলাম। এগুলো করা হয় কারণ ম্যাথের ক্যালকুলেশনগুলো সহজ করার জন্য। তাহলে আমরা এই ভগ্নাংশের, তাহলে এই 5/x/3 আর প্লাস 2x/5 এই দুটো ভগ্নাংশকে এই ভগ্নাংশের কি বলতে পারবো? আংশিক ভগ্নাংশ বলতে পারবো। আশা করছি ভাই বুঝছেন। এখন এই কোন একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশ অর্থাৎ এই 3 বা 31x ডিভাইড বাই 15 এটাকে যখন আংশিক ভগ্নাংশে রূপান্তর করব তখন এটা ক্রাইটেরিয়া হচ্ছে যে ওই ভগ্নাংশটা প্রকৃত হওয়া লাগবে। এখন প্রকৃত হওয়াটা কি এটা আমরা দেখব যে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ যেটা বলে প্রপার ফ্র্যাকশন এবং ইমপ্রপার ফ্র্যাকশন। তো প্রকৃত ভগ্নাংশ কি? আর ভগ্নাংশ বলতে আমরা মূলত বুঝি যে ফ্র্যাকশন বলতে আমরা কি বুঝি ভাই? ভগ্নাংশ ভগ্নাংশ বলতে বোঝায় লব আর কি থাকবে? হর থাকবে। উপরে লব নিচে হর। কেউ আবার এটাও এই বয়সে আসা মনে না থাকার কথা ভাই, কারো ভুলে যেতে পারেন। তাহলে আমি যেভাবে মনে রাখি, করে লোহা মনে রাখি, লোহা এই লতে হচ্ছে লব, তাহলে উপরেরটা হচ্ছে লব, আর এই হরতে হচ্ছে হর, তাহলে নিচেরটা হচ্ছে হর। তাহলে ভগ্নাংশ মানে হচ্ছে লব আর হর থাকবে। এখন যদি কোনো ভগ্নাংশের লবটা ছোট হয়, লাইক কেমন 3 ডিভাইড বাই কত? 5। এখন লবটা যদি ছোট হয় এবং হরটা যদি বড় হয় তাহলে এই ভগ্নাংশটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। আর যদি লবটা বড় হয়ে যায় লাইক 10 ডিভাইডেড বাই 7 তাহলে এই টাইপের আমরা ভগ্নাংশকে বলবো ইমপ্রপার ফ্র্যাকশন। এখন যখন আমরা আংশিক ভগ্নাংশ করব তখন আমাদের প্রথম কাজটা হচ্ছে কোনো একটা ভগ্নাংশকে প্রপার ফ্র্যাকশন অর্থাৎ প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা, তারপর আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, তাছাড়া করা সম্ভব না। এখন ছোটকালে আমরা শিখেছিলাম অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার কাহিনী। এখন যেটা হইলো যে আমরা তো এরকম ডিজিট নিয়ে কাজ করবো না ডেফিনেটলি, এগুলো আমরা সবসময় পলিনোমিয়াল অর্থাৎ বহুপদী নিয়ে কাজ করব। তখন আমরা কিভাবে বুঝবো এটা প্রকৃত না অপ্রকৃত? লাইক এমন ধরেন x² প্লাস 1 ডিভাইডেড বাই x³ প্লাস 3, উপরে একটা বহুপদী নিচে একটা বহুপদী দেওয়া আছে। এখন কেমনে বুঝবো এটা তো একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? তখন এই বহুপদীর ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই x এর ঘাত দেখবো বা যে ভ্যারিয়েবল দেওয়া থাকবে তার পাওয়ার দেখবো। এখানে পাওয়ারটা কত? 2 আর নিচের পাওয়ার কত? 3। তাহলে এটা হচ্ছে উপরে পাওয়ার 2 নিচে 3, তাহলে উপরটা ছোট নিচেরটা বড়। তাহলে এই বহুপদী বা এই ফ্র্যাকশনটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ। আর বহুপদী বা পলিনোমিয়াল হচ্ছে এরকম cp টু দি পাওয়ার n, আর এই n এর ভ্যালুটা
কিংবা কিউ বলতে পারেন, সি পি টু দি পাওয়ার কিউ। এখানে সি হচ্ছে কনস্ট্যান্ট এবং পি হচ্ছে ভ্যারিয়েবল, আর কিউ হচ্ছে কিউ ইকুয়ালস টু হবে 0 টু চললো। আর কিউ এর ভ্যালু সবসময় কি হবে, ন্যাচারাল নাম্বার হবে, অর্থাৎ এগুলো স্বাভাবিক সংখ্যা হবে ভাই, এগুলো ফ্র্যাকশন হতে পারবে না। লাইক এরকম 5x টু দি পাওয়ার হাফ যদি বলি, তো এটা কখনো বহুপদী হতে পারে না। বহুপদী তখনই হবে যখন বলবো 5x টু দি পাওয়ার 3 কিংবা 3y টু দি পাওয়ার 2। এগুলো প্রতিটা টার্মকে এক একটা কি বলতে পারবো, বহুপদী বলতে পারবো। এখন বহুপদীর ক্ষেত্রে আমরা প্রকৃত ভগ্নাংশ নির্ণয় করবো সেভাবে যে পাওয়ার দেখে। এখন এই উপরের পাওয়ার যদি ছোট হয় এবং নিচের পাওয়ার যদি বড় হয়, তবে সেটাকে আমরা বলবো কি, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ করার পর আমাদের প্রধান কাজটা হচ্ছে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা। এখন আংশিক ভগ্নাংশ রূপান্তর করার পাঁচটা রুল রয়েছে ভাই এসএসসি লেভেলে, হায়ার ম্যাথে, বাট সবগুলো জানা আমাদের এখন দরকার নাই, কয়েকটা ম্যাথে লাগবে, তার জন্য আমরা জাস্ট একটা রুল জানবো। সেই রুলটা হচ্ছে, এখন আমরা সেটা ডিসকাস করবো। ওকে, এটা 1 নম্বর রুলের আন্ডারে পড়ে, বাট এটার একটা বিস্তর, অর্থাৎ সাধারণ নিয়ম এটা সলভ করা যায়, কিন্তু আমরা সাধারণ নিয়মে সলভ না করে এই যেহেতু আমাদের তড়িৎ ম্যাথগুলো করা লাগবে, তার জন্য আমরা কভার আপ রুল, আর একটা রুল রয়েছে কভার আপ রুল বা থাম রুল, সেই রুলের সাহায্যে সলভ করবো। তো সেটা কি এখন আমরা দেখবো। তাহলে আমাদের ক্রাইটেরিয়াটা হবে এমন যে যদি একঘাত বিশিষ্ট হরের জন্য, হ্যাঁ, থামস রুলস বা কভার আপ রুলটা তখন ইউজ করতে পারবো যখন একঘাত বিশিষ্ট হর থাকবে। একঘাত বিশিষ্ট হরের জন্য, হর কি আপনি এতক্ষণ বুঝে গেছেন, নিচেরটাকে আমরা হর বলি, উপরটাকে কি বলি, লব বলি। তাহলে একঘাত বিশিষ্ট হরের জন্য আমরা থামস রুল, থাম রুল or cover up rule, cover up rule or method ইউজ করব। এখন থাম রুল বা কভার আপ রুলটা কি ভাই, এটার বেসিক নিয়ম কিন্তু আছে, বেসিক নিয়মে যাচ্ছি না, ওসব ডিসকাস করতে গেলে ভাই আধা ঘন্টা লাগবে, শুধু এই আংশিক ভগ্নাংশ নিয়ে কথা বলতে পারি, ওসব যাচ্ছি না আমরা, যেটা কাজে লাগবে মেথড আমরা সেটা বলছি। তাহলে ধরেন এমন করে একটা কোন একটা ফ্র্যাকশন ভগ্নাংশ দেওয়া আছে x-1 ডিভাইড বাই এই যে x-2, এই যে x-3। এখন বলেন তো এই এই যে ভগ্নাংশ লিখলাম, এই ভগ্নাংশটা কি প্রকৃত না অপ্রকৃত? দেখেন এই এখানে উপরে x এর পাওয়ার কত 1, আর নিচে x এর পাওয়ার কত হবে, এই x আর x গুণ করলে কত হবে x স্কয়ার। তাহলে উপরে x এর পাওয়ার হচ্ছে 1 আর নিচে x এর পাওয়ার কত 2, তাহলে ডেফিনেটলি লবটা ছোট হরটা বড়, অর্থাৎ লবের ডাইমেনশন বা মাত্রাটা হচ্ছে 1 এবং হরের মাত্রাটা কত 2, তার জন্য এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ হয়েছে, এখন এটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো, অর্থাৎ এটা গোটা একটা ভগ্নাংশ, এটাকে ছোট ছোট পার্টে ভাগ করতে পারবো। এটা করার জন্য আমাদের বেসিক নিয়মটা ছিল যে আমরা এমন করতাম, ইকুয়ালস টু আমরা লিখতাম, এসএসসির পরে বলছি a ডিভাইড বাই এমন করে লিখতাম x-2। দেখেন এখানে একঘাত বিশিষ্ট হরের জন্য বলছি, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, এটাকে বলে একঘাত বিশিষ্ট হর। তাহলে এমন করে লিখতাম a ডিভাইড বাই x+2 এই ফার্স্ট টার্মটা, দেন b ডিভাইডেড বাই সেকেন্ড টার্ম x-3, এমন করে আমরা করতাম। তারপরের স্টেপটা হলো যে এই যে x-2 আর x-3 এই দুটা দ্বারা, এই টার্মটা দ্বারা, এই দুটা দ্বারা উভয় পক্ষকে অর্থাৎ রাইট সাইড লেফট সাইডে গুণ করতাম। গুণ করলে এই পাশে এইটা এটা কেটে যেত, x-1 থাকতো, আর ডান দিকে এই প্রতিটা এর পাশে এগুলো থেকে যেত। তারপর আমরা ফাইনালি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এমন করে ইকুয়েশন দিতে দিতে গিয়ে এই যে a আর এই b এর মানটা বের করতাম। এই a এবং b এর মান বের করার পর এই জায়গায় বসাই দিলে কি হতো, এই ডান দিকের এই ফার্স্টটাই হয়ে যেত আমাদের আংশিক ভগ্নাংশ। অর্থাৎ এখানে যেমন করছিলাম যে এই বড় ভগ্নাংশটাকে এই দুটা পার্টে ভাগ করলাম, এমন হয়ে যেত। কিন্তু এত কাহিনী করার আমাদের সময় নাই, তার জন্য আমরা থাম রুল বা কভার আপ রুল ইউজ করবো। থাম রুল বা কভার আপ রুলটা কি দেখেন, এখন এইসব না করে আমরা জাস্ট এইটারই যদি থাম রুল ইউজ করি, তাহলে এটা আবার যদি লিখি এখানে x-1 ডিভাইড বাই আমাদের দেওয়া আছে x-2 আর x-3, তাহলে থাম রুল ইউজ করার ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে, আমরা লেখার পর আপনাকে দেখতে হবে নিচে কয়টা টার্ম আছে, একটা দুটা, তখন আপনি দুইটা দাগ দিবেন, হবে একটা দুইটা, আর মাঝখানে ডেফিনেটলি প্লাস হবে। দেন যেটা করবেন যে প্রথমটা এখানে লিখে ফেলবো x+2, দেন একটা ফাঁকা দেবো, দেন পরেরটা এই সর্বটা লিখে দেবো x-3। আমি ফার্স্ট বোঝার জন্য আমাকে বলছি, আপনি এমনি লিখে দিতে পারবেন টানা, কোনো সমস্যা নাই। দেন কাজটা হইলো এমন করে লিখার পর
যে ফার্স্টে এক্স প্লাস টু নিয়েছি তখন এক্স প্লাস টু ইকোয়াস টু 0 ধরবো, তখন তাহলে এক্স সমান কত, এক্স ইকোয়াস টু হলো মাইনাস টু। এখন আমাদের কাজ হলো যে এই যে এই এক্স এক্স মাইনাস টু সমান 0 ধরেছি, তখন এক্স এর ভ্যালু পেয়েছি কত, এখানে 2 হবে ডেফিনেটলি, এখানে আমি প্লাস যেহেতু মাইনাস করে দিচ্ছি, এক সেকেন্ড। ওকে, তাহলে এখানে হবে কত, প্লাস 2, ওই পাশে একটু ভুল লিখেছিলাম। তাহলে আমরা এই টোটালটা এইটুক সমান ধরবো কত, 0। তাহলে এক্স মাইনাস টু ইকুয়ালস টু 0। তাহলে এক্স সমান কত, এক্স সমান ডেফিনেটলি হবে কত, 2। তাহলে এক্স সমান 2 আমরা এইটা ছাড়া বাকি যে এক্স গুলো রয়েছে, অর্থাৎ এই এক্স এবং এই এক্স, তাহলে এইটা লিখে দিয়েছি এখানে। এইটা ছাড়া বাকি যে এক্স গুলো রয়েছে সেই এক্স এর জায়গাতে এই 2 বসাবো। তাহলে কি সহজ জিনিস ভাই। তাহলে আমরা এখানে 2 আছে, এক্স আছে, তাহলে 2 মাইনাস কত, 3, আর উপরে এখানে আছে এক্স, তাহলে 2 মাইনাস 1। তারপরটাতে কাজ হলো এই যে এক্স মাইনাস 3 এটা সমান 0 ধরবো, এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এক্স সমান হবে এখানে এক্স ইকুয়ালস টু কত, 3। তাহলে এখন এইটাতে এই যে এক্স মাইনাস 3 তো লেখা আছে, আর বাকি যে এক্স মাইনাস 1 এবং এক্স মাইনাস 2 রয়েছে, এই দুই জায়গাতে এক্স এর জায়গাতে 3 বসাবো। তাহলে উপরে হবে 3 মাইনাস 1, আর নিচে হবে 3 মাইনাস 2। এটাই হচ্ছে কভার আপ রুল। এন্ড এইটা সলভ করলে কিন্তু ওই যে এ ভগ্নাংশের আনসারটা পাওয়া যাবে, অর্থাৎ এ আর বি সব বের হয়ে যাবে। আমরা এটাকেই সলভ করে করে কিন্তু এই আনসারটা পেতাম আলটিমেট। তাহলে এগুলো ইকুইভ্যালেন্ট সাইন দেওয়া হয় বা অভেদ সাইন। তাহলে এটা কত হবে, 2 মাইনাস 1 তাহলে 1, আর নিচে 2 মাইনাস 3 তাহলে মাইনাস 1, তাহলে মাইনাস 1 এটা গুণ করলে কত হবে, মাইনাস এক্স প্লাস 2। আর এখানে 3 মাইনাস 1 তো কত হবে, 2, এখানে প্লাস সাইন থাকলো 2, আর 3 মাইনাস 1 তাহলে 1, তাহলে নিচে থাকলো x মাইনাস 3। এটা একটু সুন্দর করে সাজাই, তাহলে 2 ডিভাইডেড বাই x মাইনাস 3, আর এটাকে পরে লিখলাম, এটাকে সামনে, এটাকে পরে লিখলাম 1 ডিভাইডেড বাই x প্লাস 2। তো এই টার্মটাকে প্রথমে আর এটাকে পরে লিখলাম। তাহলে এইটাই হয়ে গেল আমাদের আংশিক ভগ্নাংশ। এখন আপনি যদি এইটুকু যদি আবার লসাগু করে সলভ করেন, এটা লসাগু করে সলভ করলে কিন্তু আবার এইটা আপনি ফিরে পাবেন, এই যেটা এটা আপনি ফিরে পাবেন। তাহলে কি করলাম, বড় একটা ভগ্নাংশ ছিল, এইটাকে আমরা একটু ক্যালকুলেট করে দুইটা পার্টে ভাগ করলাম, দেন আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা সহজ হয়ে যাবে। এটাকে কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার কোনো সূত্র ইউজ করতে পারতাম না, কিন্তু এরকম যখন টার্ম হয়ে যাবে তখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার সূত্রগুলো ইউজ করতে পারবো খুবই সহজে। দেখেন এখানে যেহেতু এস ভ্যারিয়েবল, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার সময় এস ভ্যারিয়েবল থাকবে, এতে হলো কাহিনী। তার জন্য আমাদের কভার আপ রুল দিয়ে কিন্তু এই ম্যাথগুলোকে সহজ বানাতে হবে। তাহলে আশা করছি ম্যাথটা বুঝেছেন, এটা ছিল কভার আপ রুল। এখন আমরা একটা ম্যাথ সলভ করবো। বলছে দেখো যে এল ইনভার্স অর্থাৎ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 2s minus 11 divided by s plus 2s minus 3 equals to 3 e to the power minus 2t minus e to the power 3t হবে। আর যদি এই ডান দিকের প্রশ্নটা দেওয়া না থাকে তাহলে বলবে এইটার এই বাম দিকের এটার মান নির্ণয় করো বা ইভ্যালুয়েট করো, তখন আমরা এটা পাবো ফাইনালি। তাহলে এটা ন্যাশনালে বেশ কিছু সালে আসছিল, সর্বশেষ 15 সালে ইম্পর্টেন্ট রয়েছে এটা। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ ম্যাথ বলতেই পারেন আপনি। এখন আমরা যদি সলভ করি, তো আমরা লেফট সাইডটা লিখবো, বাম পাশটা যা দেওয়া আছে সেম জিনিসটা উঠাবো, 2s minus 11 ডিভাইড বাই কত, s প্লাস 2 আর s মাইনাস 3। ওকে, দেন আমরা এখানে কভার আপ রুলটা ইউজ করবো। এল ইনভার্স জায়গায় থাকলো, সেকেন্ড ব্র্যাকেটও জায়গায় থাকলো। এখন এই দুইটা টার্ম আছে নিচে s প্লাস 2 আর s মাইনাস 3, এখন আপনি আশা করছি ঠিকঠাক বুঝতে পারবেন। দুইটা টার্ম, একটা s প্লাস 2 একটা s প্লাস 3, তাহলে আমরা কাজ হলে দুটো ডাক দেবো হবে এক, আমরা কালারটা চেঞ্জ করি, তাহলে একটা প্লাস দিয়ে আরো একটা, দেন আমরা প্রথমটা এই জায়গায় রেখে দিতাম x প্লাস 2, একটা ফাঁকা দিতাম, আর ওই শেষের টাকা ওই শেষে এখানে দিয়ে দিতাম s প্লাস 3। দেন কি করতাম,
দেন আমরা যেটা করতাম যে এস প্লাস টু সমান কি ধরবো, এস প্লাস টু সমান 0 ধরবো। তাহলে এস সমান কত হলো -2। এই বাকি এই টার্ম ছাড়া এটার ভেতরে বাকি যে যত জায়গায় এস রয়েছে তত জায়গায় এস এর জায়গাতে কি বসাবো, -2 বসাবো। তাহলে উপরে এখানে 2 ইনটু এই যে -2 আর -11 আর নিচে কত এস, তাহলে -2 -3। আর পরটার ক্ষেত্রে এস প্লাস 3 এটা সমান 0 ধরবো। তাহলে কত হবে, এস ইকুয়ালস টু কত -3। একইভাবে তাহলে এই পরের বার এস -3 ঠিক থাকবে, আর বাকি যে যত যত এস রয়েছে তত কি বসাবো, -3 বসাবো। তাহলে 2 ইনটু -3, তাই তো না? 2 ইনটু -3 তো এখানে -3 না, আর প্রশ্নটা তো ভুল করেছে একটু, এক সেকেন্ড। ওকে, বাই ঝোঁকে যা ঘটে আর কি। প্রথমটা ঠিক আছে, বাট পরে এখানে এস -3 ছিল, আমি এখানে এস প্লাস 4 লিখে দিয়েছিলাম। তাহলে এস -3, তাহলে আমরা এস -3 ইকুয়ালস টু ধরবো 0। তাহলে আমরা ফাইনালি এস ইকুয়ালস টু কত পাবো, 3। তাহলে এই এস -3 ছাড়া বাকি যত জায়গাতে এস রয়েছে, এস -3 ছাড়া বাকি যত জায়গাতে এখানে আর এখানে এস রয়েছে, এই দুই জায়গাতে বসাবো এস ইকুয়ালস টু 3। সহজ জিনিস ভাই। 3 ইন্টু, যেখানে মিস্টেক করছিলাম পূর্বে এটা, তাহলে এই জায়গায় লিখো 3। তাহলে এই জায়গায় হবে আমাদের 3 -11, আর নিচে এস এর জায়গাতে 3 আর প্লাস 2। জাস্ট এখন বেসিক ক্যালকুলেশন করব। তাহলে এল ইনভার্স, তাহলে -4 আর -11, তাহলে কত হলো, -15। -15 ডিভাইডেড বাই -3 আর -2, তাহলে -5। -5 আর 5 এটা পড়ে থেকে গেল এস প্লাস 2, এই প্লাস এখানে, আর 3 গুণি 6 আর -11, তাহলে -5 ডিভাইডেড বাই 3 আর 2 5, আর এটা হলো এস -3। আমাদের এখন কাজটা হচ্ছে এই মাইনাস মাইনাস আর এই 5 আর এই 15 কাটলে কি হয়, 3 বাই এস প্লাস 2, আর এই প্লাস এই মাইনাস এর মাইনাস, এই 5 5 ভ্যানিশ, 1 ডিভাইডেড বাই এস -3। এখন আমরা যে সূত্রগুলো দেখেছি পূর্বে সেগুলো একটু রিকল করার চেষ্টা করব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার -80, এটা সমান আমরা জানতাম কি 1 বাই এস প্লাস এ, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র। তাহলে এইটা যদি মনে থাকে তাহলে আমরা এইটা দেখে ফিল করতে পারবো যে কি হতে পারে এখানে। তাহলে এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে, এল ইনভার্স 1 বাই এস প্লাস এ ইকুয়ালস টু কত হবে, ই টু দি পাওয়ার -80। এখন আমাদের কাজ হলো যে এই ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আলাদা করে দেওয়া, যেহেতু এখানে মাইনাস চিহ্ন দিয়ে আছে, তাহলে ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আর এই যে 3 তো ট্রান্সফর্ম হয় না ভাই, তাহলে 3টাকে বাইরে রেখে দেবো, 3 বাইরে থেকে গেল। তাহলে এখানে থাকলো 1 বাই এস প্লাস 2 মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেটের কোনো প্রয়োজন নাই, ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফর্ম, তাহলে 1 এস মাইনাস 3। এখন আমরা আর একটা সূত্র জানতাম কি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এটি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ। তাহলে এখান থেকে ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বাই এস মাইনাস এ সমান হবে ই টু দি পাওয়ার এটি। তাহলে এখন দেখেন তো এই সূত্র কোনটা, এইটা এবং এইটা, এই পোর্শনটুকু তো এখানে লেখা আছে তাই না, এখানে, বাট এখানে এই জায়গাতে 2 আছে, আমরা তাহলে সুন্দর করে লিখে দেবো। তাহলে 3 জায়গায় থাকলো, আর এইটা আর এইটুকু সমান কি লিখতে পারবো,
ই টু দি পাওয়ার মাইনাস, এখানে এ এরিয়াতে কি হবে 2 হবে 2t, ই টু দি পাওয়ার মাইনাস 2t, এ মাইনাস জায়গায় থাকলো। এবার দেখেন এই টোটাল জিনিসটুকু তো এখানে আছে, এই যে এখানে, তাই না? তাহলে কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার, কালারটা চেঞ্জ করি, ই টু দি পাওয়ার এর জায়গায় 3 আছে, তাহলে 3t, এটা তো প্রমাণ করতে বলছে, তাই না? দেখেন 3 ই টু দি পাওয়ার মাইনাস 2t মাইনাস ই টু দি পাওয়ার 3t, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো রাইট সাইড, দেখাতে বলছে শুড। আশা করছি ভাই এই ম্যাথে কোনো কনফিউশন নাই, কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন, পরে সলভ করে দেওয়া হবে। এ পর্যন্তই।